আবার স্বাগত ইকুশি বিজনেসে। দর্শক, আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে এখন রয়েছে দেশের ব্যাংকিং খাত নিয়ে বিশেষ আলোচনা। আর আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক চলতি দায়িত্ব মোহাম্মদ জিয়াউল করিম। আপনাকে স্বাগত ইকুশি বিজনেসে। থ্যাংক ইউ। নতুন বছর আজকে প্রথম কার্যদিবস 2024টা আমরা পার করলাম। তো 2024টা মানি মার্কেট, ক্যাপিটাল মার্কেট দুই মার্কেটের জন্য একটা নতুন অভিজ্ঞতা ছিল। অনেকে বলছেন যে 2024-এর মতো খারাপ মার্কেট তারা আগে কখনোই দেখেনি। ক্যাপিটাল মার্কেটের ক্ষেত্রে এই কথাটা বলছে। সেক্ষেত্রে আমরা ব্যাংকিং খাতেও দেখলাম যে অনেক ব্যাংক গ্রাহকদের টাকা দিতে পারে না এই বছরে, মানে গত বছরে। একটা নতুন অভিজ্ঞতা আসলে। আমি আপনার কাছ থেকে স্পেসিফিক মানি মার্কেটে জানতে চাই, ব্যাংকিং খাত নিয়ে জানতে চাই, কেমন গেল আসলে 2024? সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আসলে 2024 সাল আমাদের ব্যাংকিং খাতে, আমি বলি ব্যাংকিং খাতে এমন একটা পরিস্থিতির ভেতর দিয়ে আমরা গিয়েছি যেটার কখনো পূর্ব অভিজ্ঞতা আমাদের ছিল না। আচ্ছা আচ্ছা। বিশেষ করে অনেকগুলো ব্যাংক একসাথে দেখা গেল যে তাদের গ্রাহকেরা হাজারে হাজারে গ্রাহক তাদের কাউন্টারে গিয়ে ভিড় করছেন এবং হচ্ছে তাদের ব্যাংক থেকে তাদের আমানতটুকু উঠিয়ে নেবেন, এবং অনেকগুলো ব্যাংকই দেখা গেল যে তাদের আমানতের টাকা ফেরত দিতে ব্যর্থ হয়েছে। এবং এটা নিয়ে আপনারা পত্রপত্রিকায় মানে অহরহ হচ্ছে প্রতিবেদন দেখেছে, অনেক লেখালেখি হয়েছে। তো এটার ক্ষেত্রে বছরের শেষে এসে আমরা দেখলাম যে মোটামুটি একটা স্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে, এবং আমরা বাংলাদেশ ব্যাংকের প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি। তারাও বিষয়টাকে হচ্ছে কি যথাযথভাবে হ্যান্ডেল করেছেন, এবং যে সকল ব্যাংকগুলো লিকুইডিটি ক্রাইসিসে ছিলেন তাদেরকে কিন্তু তারা লিকুইডিটি সাপোর্ট দিয়েছেন। ফলে এই মুহূর্তে কিন্তু অন্তত লিকুইডিটির যে বিষয়টা ছিল সেটা দুই একটা ব্যাংক ছাড়া বাকিগুলো কিন্তু স্থিতিশীল অবস্থা। মানে সুশাসন আগের চাইতে ভালো, এটাকে আমরা বলতে পারি কিনা? সংস্কার পরবর্তী অথবা সংস্কার চলছে এই অবস্থায় সুশাসনটা আসলে এটার জন্য তো বাংলাদেশ ব্যাংকের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। বাংলাদেশ ব্যাংক কিন্তু আমি বলবো যে বাংলাদেশে ব্যাংকিং সেক্টরে ইতিহাসের একেবারে সর্বোচ্চ সুশাসন এই মুহূর্তে আছে। সবচেয়ে একটা খারাপ পরিস্থিতি থেকে একটা ভালো অবস্থার দিকে আমরা যাচ্ছি। জি জি জি, অবশ্যই। আমরা ব্যাংকগুলোতে এখন হচ্ছে কি কমপ্লায়েন্সের প্রতি হচ্ছে কি এখন গুরুত্ব দেওয়া হচ্ছে। আগে যেখানে মানে আমাদের ডাক সাইটে যে সকল ব্যাংকার, বড় বড় যারা ব্যাংকার মানে অনেকেই ছিলেন, আলটিমেট যে বেনিফিশিয়াল ওনার আছে তাদের নির্দেশে তারা যে ইন্টারনাল কন্ট্রোল সিস্টেমটাকে ব্রেক করে নানা অনিয়ম এবং দুর্নীতিকে হচ্ছে কি প্রশ্রয় দিতেন, সেখান থেকে কিন্তু ব্যাংক বেরিয়ে আসছে। এবং আমরা 2025 সাল নিয়ে তো খুবই আশাবাদী। খুবই আশাবাদী। পাওয়ারফুল এমডিদের কথা শুনতাম আসলে বিগত বছরগুলোতে। পাওয়ারফুল এমডি, তারা যা চাইতো ব্যাংকিং সেক্টরে তাই হতো আসলে। তো এই যে পাওয়ারফুল এমডি, এটা কতটা আসলে ব্যাংক বান্ধব ছিল, ব্যাংকের জন্য কতটা উন্নয়ন হয়েছে, অথবা যদি বলতে পারি যে ইন্টারনেট কন্ট্রোলিং সিস্টেম কতটা ঠিক ছিল? আসলে যিনি পাওয়ারফুল এমডি তিনি যদি ব্যাংকের পক্ষে কাজ করেন, নিয়ম নীতি বাস্তবায়ন এবং কন্ট্রোল সিস্টেমটাকে হচ্ছে কি সুদৃঢ় করার জন্য কাজ করেন, তাহলে তো এটা অবশ্যই ভালো। কিন্তু যে ক্ষেত্রে আমাদের এমডিগুলো হচ্ছে খুবই পাওয়ারফুল, কিন্তু উনি ব্যাংকের মধ্যে যদি একটা ভীতির পরিবেশ তৈরি করে রাখেন, উনি হচ্ছে কি কোনো হচ্ছে কি ওনার অধস্থন যারা আছে তারা হচ্ছে কি নিয়ম নীতি অথবা আইন কানুনের বিষয়গুলো একটা প্রস্তাবে যদি উপস্থাপন করার দরকার হয়, তখন হচ্ছে কি ওনারা সেই সাহস পান না। মানে উনি যেটি বলবেন সেটাই ঠিক ছিল, সেটাই ঠিক ছিল। তো সেরকম হলে তো আপনি হচ্ছে কি হ্যাঁ, এটা তো একটা টিম ওয়ার্ক। তো দেখা যাচ্ছে যে মানে এই ধরনের হয়েছে, হওয়ার কারণে হচ্ছে কি ব্যাংক ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং তিনিও হয়তো বা করেছেন তারও যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাদের নির্দেশে। তো এখন আমাদের একটা সমস্যা ছিল হচ্ছে কি, এক সময় আমাদের যে তদন্ত যে সকল হচ্ছে কি অথরিটি যেগুলো আছে, তো তারা আলটিমেট বেনিফিশিয়াল ওনার পর্যন্ত পৌঁছতে পারতো না। আমরা বাংলাদেশ ব্যাংকের প্রতি ধন্যবাদ জানাই। তারা সম্প্রতি হচ্ছে কি 1 ডিসেম্বর 2024-এ তারা একটা হচ্ছে কি নতুন সার্কুলার ইস্যু করেছে। সেখানে কিন্তু তারা নির্দেশনা দিয়েছেন আলটিমেট বেনিফিশিয়াল ওনার তার ডিসক্লোজার দিতে হবে। মানে ডিবিআই, দুদক, ডস, সিআইডি, বিএফআইইউ তারা তো আসলে তদন্ত করতে, কিন্তু আলটিমেটলি
যাদের মাধ্যমে ঘটনাগুলো ঘটেছে, অনিয়মগুলো হয়েছে, সেখান পর্যন্ত তারা পৌঁছাইতে পারতো না। যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এই হচ্ছে কি অনিয়মগুলো হতো, তাদের পর্যন্ত তারা পৌঁছতে পারতো না। কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটা অনিয়মের জন্য কিন্তু অনেক ডিপার্টমেন্টের অনেকের সিগনেচার লাগে। সেক্ষেত্রে কি হয়েছে ব্যাপারগুলো, যারা সিগনেচার করেছে তারাই আসলে জালে ধরা পড়েছে? এটা আসলে এখানে হচ্ছে কি 3 ধরনের একটা হচ্ছে কি থাকে। একটা হচ্ছে ব্যাংকাররা নিজেরাই হচ্ছে কি তারা নানা অনিয়ম জাল জালিয়াতি করে। আচ্ছা, তো সেক্ষেত্রে এটা ব্যাংক নিজেই দুর্নীতি করছে, ব্যাংকার নিজেই করে, কর্মকর্তারাই। আচ্ছা, জি, ব্যাংকের কর্মকর্তারা নিজেরাই করে, তাহলে সেটা কিন্তু প্রতিহত করা সহজ এবং তাদেরকে শাস্তির আওতায় আনা সহজ। আরেকটা হচ্ছে মানে আলটিমেট বেনিফিশিয়াল ওনারের নির্দেশে তারা হচ্ছে কি কেউ আছে তারা হচ্ছে ওখানে স্বাক্ষর করতে বাধ্য হয় বা ওই সিদ্ধান্তটা বাস্তবায়ন করতে তারা বাধ্য হয়। তারা নিজেরা আসলে এটার জন্য এর কাছ থেকে কোনো ধরনের বেনিফিট পায় না। আচ্ছা, চাকরি রক্ষার স্বার্থে, চাকরি হারানোর ভয়, আসলে চাকরি হারানোর ভয়ে বেসিক্যালি এটা এরকমটা করে। আবার কেউ আছে হচ্ছে কি তারা এটার দ্বারা কিছু আর্থিক প্রমোশন, পোস্টিং এই জাতীয় সুবিধা তারা পায়। আচ্ছা, তাহলে 3 ধরনের, এখন 3টাকে 3 ভাবে দেখতে হবে। আচ্ছা, মানে ছোট ছোট কিছু লাভের জন্য আসলে সামগ্রিকভাবে আসলে অর্থনীতির উপর একটা বিরূপ প্রভাব তৈরি হলো আমরা দেখলাম। আমরা ব্যাংকিং সেক্টর নিয়ে আরো অনেক কথা আপনার কাছ থেকে শুনুন, তার আগে ছোট একটা বিরতি নিয়ে আসি আমরা। দর্শক, এ পর্যায়ে নিচ্ছি একটা বিরতি, ফিরব একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির আগে দেশের ব্যাংকিং খাত নিয়ে কথা বলছিলাম। বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক চলতি দায়িত্ব মোহাম্মদ জিয়াউল করিমের সঙ্গে আবার ফিরছি আলোচনায়। ব্যাংকিং খাত নিয়ে কথা বলছিলাম, 2024 নিয়ে কথা বলছিলাম, 2025-এর প্রত্যাশা নিয়ে শুনছিলাম আপনার কাছ থেকে। আপনি বলছিলেন যে এই সময় সুশাসন আগের চেয়ে অনেক ভালো। তো এখান থেকে একটা ভালো কিছু আমরা এই সেক্টরে দেখব। তো একটু জানতে চাইব, আপনি বলছিলেন, আপনি ধন্যবাদ দিচ্ছিলেন যে বাংলাদেশ ব্যাংকে যে তারা তারল্য সরবরাহ করেছে দুর্বল ব্যাংকগুলোকে। তো এইটিকে আবার অনেকে কিন্তু একটু নেগেটিভলিও দেখে যে মূল্যস্ফীতি বেড়ে গেছে। তো এটি তো আসলে করতেই হতো, কেন করতে হতো? আসলে টাকাটা তো আমার অ্যাকাউন্টেই ছিল, জি, আমার বলতে গ্রাহকের অ্যাকাউন্টেই ছিল, উনি টাকাটা তুলতে পারছিল না। বাংলাদেশ ব্যাংক তারল্য সহায়তা দেয়াতে উনি টাকাটা তুলতে পারছেন। অর্থাৎ এখানে তো নতুন টাকা তো অ্যাড হয়নি, এমন তো না যে হচ্ছে নতুন করে লোন দিয়েছে ব্যাংকগুলো, তা কিন্তু করা হয়নি। অর্থাৎ যে সকল গ্রাহকদের টাকা ওখানে আটকে গিয়েছিল তারা তাদের টাকাটুকু উঠিয়েছেন এবং এই টাকা তার অ্যাকাউন্টে আগে থেকেই ছিল। তো এখানে আসলে শুধুমাত্র মূল্যস্ফীতির বিষয়টা দেখলে হবে না, এবং যে পরিস্থিতি তৈরি হয়েছিল একটা ভীতিকর অবস্থা, মানে আর্থসামাজিক সবকিছু আসলে চিন্তা করতে হবে। ব্যাংকগুলোর শাখায় যে হচ্ছে কি যে ধরনের মানে একটা ব্যাংক দেউলিয়া হয়ে গেলে প্রভাব কিন্তু অনেক ভাবে পড়ে, অনেক সেক্টরে পড়ে। জি, তো এগুলো কিন্তু দেখতে হতো এবং আমি এটা মনে করি যে বাংলাদেশ ব্যাংক সঠিক সিদ্ধান্তই নিয়েছে। আমরা কিন্তু অনেক সময় বিভিন্ন মহল থেকে, নীতি নির্ধারণী মহল থেকে, সেটা ক্যাপিটাল মার্কেট হোক, মানি মার্কেটে হোক, কিছু বিরূপ মন্তব্য আমরা দেখি। এই ক্ষেত্রেও আমাদের যেটা মনে হয়, বিরূপ মন্তব্যের কারণে কিছু ব্যাংকের এই দশা। ওই মন্তব্যগুলো, মানে ব্যাপারটা যদি এরকম হতো, একটা ভালো ব্যাংকেও যদি সকল কাস্টমার একসাথে যে টাকা তুলতে যেত, সেটা সেই ব্যাংকও কিন্তু আসলে সেটাকে ট্যাকেল দিতে পারতো না। তো আমি যেটা বলতে চাই, আপনি মনে হয় একমত হবেন যে আসলে মন্তব্য করা থেকে একটু আসলে আমাদেরকে আরেকটু পারদর্শিতা দেখাতে হবে। সেটা ওরকম না, আসলে 5ই আগস্টের পরে একটা রেজিম চেঞ্জ হয়ে গেছে। তো এবং এই সকল ব্যাংকের নাম পুনঃ তো পত্রপত্রিকায় এসেছে। তো আসলে মানুষের কনফিডেন্সটা হচ্ছে কি চলে গিয়েছিল। আমরা শুনছিলাম, কিন্তু এমন একটা জায়গা থেকে কথাটা আসলো, তখন আসলে অনেকেই একটু শেকি হয়ে গেল আসলে এই সেক্টর নিয়ে। তো সেখান থেকে আবার আমরা উত্তরণ করেছি। আমরা উত্তরণ করেছি এবং আমার ব্যাংকেও, মানে আমাদের ব্যাংকেও কিন্তু এই সমস্যাটা হয়েছিল। কিন্তু আমাদের ব্যাংকে আইন সংশোধনের একটা ব্যাপার আছে, ওই বিষয়টা যদি বলেন। আমি একটু বলি তাহলে। এটা একটু মানে আমি আমাদের গ্রাহকদের হচ্ছে কি ধন্যবাদ এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই। ক্যাপিটাল শর্টফল একটা ইস্যু ছিল। জি, তারা হচ্ছে কি আমাদের উপরে আস্থা রেখেছেন এবং আমরা কিন্তু এই 4 মাস বলবো না, 5 মাসেই বলবো, এই 5 মাসে কিন্তু নতুন করে আমরা 16,269টা নতুন অ্যাকাউন্ট করেছি এবং 251 কোটি টাকা নতুন ডিপোজিট আমাদের এসেছে। তো আমি আমাদের প্রতি আস্থা রাখার জন্য গ্রাহকদের প্রতি হচ্ছে কি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি আপনি একটা হচ্ছে কি বলেছেন, একটা বিষয় উত্থাপন করেছেন, সেটা হচ্ছে আমাদের ব্যাংকে ক্যাপিটাল শর্টফল আছে। ক্যাপিটাল আসলে ইনজেক্ট করার জন্য আমাদের
ব্যাংকটা একটা বিশেষ আইনের মাধ্যমে হচ্ছে কি ব্যাংকটা তৈরি হয়েছে। এটা একটা বিশেষায়িত ব্যাংক, যে 1997 সালের হচ্ছে 12 নম্বর আইন, বিশেষায়িত ব্যাংক হিসেবে না, কমার্শিয়াল ব্যাংক হিসেবে, তবে আলাদা একটা আইন হিসেবে হচ্ছে কি এই ব্যাংকটা প্রতিষ্ঠিত হয়। সেখানে বলা ছিল যে 198 কোটি টাকা এই ব্যাংকের ক্যাপিটাল হবে, পেইড আপ ক্যাপিটাল হবে। তো ফলে আমরা এটা নিয়ে কোর্টেও গিয়েছিলাম, মাননীয় আদালত এটা নিয়ে হচ্ছে সিদ্ধান্ত দিয়েছেন যে আইনটা পরিবর্তন করে পেইড আপ ক্যাপিটাল যে বৃদ্ধি করা যাবে এবং হচ্ছে সময়ে সময়ে বৃদ্ধি করা দরকার, এই বিষয়টা আইনে অন্তর্ভুক্ত করতে হবে। এটা আমরা একেবারে ফাইনাল খসড়া আইনটা পরিবর্তনের, এটা আমরা অর্থ মন্ত্রণালয়ে জমা দিয়েছি। তো আশা করি খুব শীঘ্রই এই বিষয়ে আমরা হচ্ছে কি, এখন তো পার্লামেন্ট নাই আমাদের, তো পার্লামেন্ট না থাকলে আমরা হয়তো অর্ডিন্যান্স আকারে হয়তো সরকারের কাছ থেকে একটা সিদ্ধান্ত পেয়ে যাব, তাহলে আর ক্যাপিটালের পরে আমরা এটাকে কমার্স ব্যাংক লিমিটেড এখন তখন পিএলসি বলতে পারবো। জি, তখন আমরা পিএলসি বলতে পারবো। জানতে চাই এটি কিন্তু পুঁজিবাজার তালিকাভুক্ত না, আইন সংশোধনের পরে কি তালিকাভুক্ত হতে পারে কিনা? অবশ্যই পারবো আমরা। আচ্ছা, আমরা সেটা প্রত্যাশা করছি। অনেক বিজনেস হাউস, অনেক কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, প্রশাসক নিয়োগ করা হচ্ছে, এই ইস্যুগুলো কিভাবে দেখছেন? ব্যাংকিং সেক্টর কিভাবে নিচ্ছে বিষয়গুলো? আমরা তো আজকে তো শুনলাম যে বেক্সিমকো গ্রুপের অনেকগুলো হচ্ছে কি প্রতিষ্ঠান, ওখানে হচ্ছে কি বিসেক হচ্ছে কি মানে ইন্টারফেয়ার করেছেন এবং সেখানে হচ্ছে স্বতন্ত্র পরিচালক অথবা প্রশাসক নিয়োগ দিয়েছেন, এরকম কেবলই তো। জি। তো আমরা চাইবো যে সকল প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাচ্ছে অথবা মালিক পক্ষ বন্ধ ঘোষণা করছেন, তো সেগুলো যেন বন্ধ না হয়, সেখানেও হচ্ছে সরকার সেখানেও যেন ইন্টারফেয়ার করে। এবং কারণ এখানে হচ্ছে আমাদের কর্মসংস্থানের বিষয় আছে এবং এই সকল প্রতিষ্ঠানে কিন্তু বড় অঙ্কের ব্যাংক ঋণ রয়েছে। তাহলে প্রতিষ্ঠান যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের কিন্তু ব্যাংকেরও কিন্তু ক্ষতি, ব্যাংকের টাকাগুলো ক্লাসিফাই হয়ে যাবে, বিরূপ মানে ক্লাসিফাই হয়ে যাবে, এবং সেটা আলটিমেটলি কিন্তু রাষ্ট্রের যে মানে অর্থনীতির উপরে কিন্তু একটা বিরূপ প্রভাব ফেলবে। জি। আচ্ছা, এখন এনপিএল সমস্যাটা আসলে প্রতিটা ব্যাংকেরই অলমোস্ট, এটির সমাধান কিভাবে সম্ভব, কি দেখছেন আসলে এটার ভবিষ্যৎ? এনপিএল তো যে প্রক্রিয়ায় চলছিল, এই যে নামে বেনামে যে ঋণগুলো হচ্ছিল বিভিন্ন ব্যাংকে, আমরা কিন্তু এত সঠিক চিত্রটাই দেখি না, এখন দেখতে পাচ্ছি এবং একটু আরো ভয়াবহ। এই প্রক্রিয়া থেকে তো ব্যাংক বেরিয়ে গেছে এবং আগামী 6 থেকে 7 মাসের ভিতরে বা বলবো যে 8 মাসের ভিতরে প্রকৃত চিত্র আমরা পেয়ে যাব। কারণ যে সকল ঋণগুলো হচ্ছে কি মানে সত্যিকার অর্থে হচ্ছে কি ব্যাংকিং সেক্টর থেকে বেরিয়ে গেছে, টাকা আর আসবে না, সেগুলো কিন্তু 7-8 মাসের ভিতরে আমরা কিন্তু সব জেনে যাব। একদম। তো জেনে গেলে তখন হচ্ছে কি সবচেয়ে বড় যে বিষয়টা, ভালো যে বিষয়টা, সেটা হচ্ছে এই প্রক্রিয়াটা বন্ধ হয়েছে, এরপরে সেগুলো হচ্ছে আদায়ের প্রক্রিয়া। মানে সংস্কৃতি তৈরি হয়েছিল ব্যাংক থেকে টাকা নিয়ে না দেওয়ার একটা সংস্কৃতি, সেখান থেকে ব্যাংক এখন বেরিয়ে গেছে এবং হচ্ছে কি ব্যাংকের বোর্ড থেকে শুরু করে মাননীয় পর্ষদ এবং হচ্ছে কি ম্যানেজমেন্ট, আমরা কিন্তু সকলে এখন ইন্টারনাল কন্ট্রোল সিস্টেমটাকে হচ্ছে কি জোরদার করার জন্য চেষ্টা করছি, যাতে আমরা যেন কমপ্লায়েন্ট থাকি, কমপ্লায়েন্সের জন্য কোনো ব্যত্যয় না ঘটে। সেটাই সংস্কার পরবর্তী সুশাসনের কথা বলছেন, আগের চেয়ে অনেক ভালো অবস্থায় আছে, তো সেটা কি নিয়েই আসলে আমরা সামনের দিকে এগিয়ে যাব। 2025টা অনেক ভালো কিছু আমাদের জন্য অপেক্ষা করছে, এই প্রত্যাশা করছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। অবশ্যই ভালো কিছু হবে ইনশাআল্লাহ, এবং আপনাদেরকেও ধন্যবাদ। অবশ্যই। দর্শক, এতক্ষণ আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে দেশের ব্যাংকিং খাতের নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছেন বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক চলতি দায়িত্ব মোহাম্মদ জিয়াউল করিম। দর্শক, এবার নিচ্ছি একটা বিরতি, দুপুর 2:30 আবারও ফিরে আসবো একটু বিজনেসে আরও আয়োজন নিয়ে। দেখার আমন্ত্রণ রইল, সঙ্গেই থাকুন।